হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে ক্লাসের তৃতীয় পর্ব নিয়ে। এখানে তোমরা টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পাবে উইথ অ্যানালাইসিস, শুধুমাত্র এসএসসি জিডি এক্সামের জন্য। এছাড়াও যারা এসএসসির এক্সাম দিতে চলেছো তাদের জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং পরপর আমি এক এক দিন এক একটি এক্সামকে ফোকাস করে তোমাদের সঙ্গে বিভিন্ন কোয়েশ্চেন শেয়ার করব, এবং তার সাথে সাথে রিলেটেড বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা এই সেশনটা এখনো পর্যন্ত দেখোনি, একটু সেশনটা ফলো করবে, কারণ খুবই হেল্পফুল হতে চলেছে। সামনে অনেকগুলি এক্সাম আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তো আমার স্পেশাল ব্যাচে ক্লাস চলছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আগামী কাল থেকে শুরু হয়ে যাবে এসএসসি জিডি ক্লাস। তোমরা যারা নিতে চাও এসএসসি জিডি এক্সাম দেবে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। খুবই স্বল্প মূল্যে তোমাদেরকে গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হবে। সেখানে জিকেটা থাকবে বেসিক্যালি পিডিএফ বেসিসে, এবং বাকি যেগুলো থাকবে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং, এই তিনটে তোমরা গুগল মিটে ক্লাস পেয়ে যাবে, অনলাইন ক্লাস তোমরা পেয়ে যাবে। তাহলে দেখে নি পরের এসএসসি জিডি এক্সামের যেসব সিলেবাসটা, প্রিলিমিনারি সিলেবাসটা একটু দেখে নাও। ম্যাথ ম্যাথ রয়েছে 20টা, সেখানে 2 নাম্বার করে থাকবে, মোট 40 নাম্বার। রিজনিং আছে 20, 2 নাম্বার করে 40 নাম্বারে। জিকে জিএস থাকবে 20 × 20, মানে 40 নাম্বারের। আর ইংলিশ 20 × 2, অর্থাৎ 40 নাম্বারে। তোমরা যারা এক্সামটা দিতে চলেছো, 160 নাম্বারের এক্সাম, তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, না হলে এক্সামে পাশ করার একদমই চান্স নেই। মোটামুটি 140+ তোমাদেরকে টার্গেট রেখে এগোতে হবে। 60 মিনিট টাইম থাকবে। যারা ভাবছো যে আমরা ইংলিশে কাঁচা, তারা কিন্তু অন্য সাবজেক্টগুলোকে ভালো করে ফোকাস করেও এগিয়ে যেতে পারো, বাট ইংলিশটা অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু একটি ভালো আশা রয়েছে। এবার দেখে নাও কি কি এই স্পেশাল ব্যাচে থাকতে চলেছে, একটু দেখে নাও। প্রথমে রয়েছে কোর্স ফিস হচ্ছে 400, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলেই তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ 22শে আগস্ট থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, বা যদি এক্সামের ডেট তারপরে হয় সে পর্যন্ত তোমরা প্রিপারেশন করতে পারবে। এবার দেখো ইংলিশের সিলেবাস যা যা বলা হয়েছে: ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, ক্লজ, ফ্রেজ রিপ্লেসমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, এরর ডিটেকশন, কম্প্রিহেন্সিভ প্যাসেজ। এই যে সিলেবাসটা বলা হয়েছে জিডির সিলেবাসে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা খুব ভালো করে প্রিপারেশনটা করে নিতে পারবে। এছাড়াও আরো গ্রামারের যে যে পোর্শন আছে সেইগুলো চাইলে তোমরা ক্লাসগুলো করতে পারো, বিকজ সামনে যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য ইংলিশটা কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হতে হবে। এবার জিকে সিলেবাসটা দেখে নাও: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, স্পোর্টস জিকে, কালচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইটস নেবারিং কান্ট্রিজ, সায়েন্টিফিক রিসার্চ, এইগুলোর উপরে কিন্তু তোমরা জিকে পেয়ে যাবে। খুবই বাছাই করে তোমাদের জন্য বানানো হয়েছে সেটগুলো। তোমরা যদি আহ যারা যারা পেয়ে গেছো অলরেডি তারা তো জানোই, এবং যারা নেবে তারা তোমরা অবশ্যই তোমরা কিন্তু এটা জয়েন করে নাও, সেই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে জিজ্ঞেস করে নিতে পারো। আর ক্লাস মোড তো বলেই দিয়েছি, গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং জিকেটা পিডিএফ এ পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা হয় কবে? এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে বানানো হয়েছে। প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে তোমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসছি। তোমরা একটু ভালো করে দেখবে, এইরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের জন্য রাখা হবে। সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা হয় কবে? 1955, 1954, 1956, না 1953 সালে? সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1955 সাল থেকে। তাহলে সাহিত্য একাডেমি যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয় 1954। ভালো করে তোমরা দেখবে। আর তোমাদের এক্সামে ল্যাঙ্গুয়েজ মোড কিন্তু রয়েছে ইংলিশ আর হিন্দি, বাট তোমাদের কিন্তু এটা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমরা যারা ইংলিশে এক্সামটা দিতে পারছো না তাদের জন্য কিন্তু অন্য ভাষা চুজ করার অপশন থাকবে। তোমরা বেঙ্গলিতেও তোমরা পরীক্ষাটা দিতে পারো। তাহলে তোমরা দেখে নেবে এটা।
কিন্তু এখানে রয়েছে তোমাদের, যদি নোটিফিকেশনটা দেখো তাহলে ইংলিশে রয়েছে, শুধুমাত্র ইংলিশটাই তোমাদের ইংলিশে দিতে হবে, বাকি সাবজেক্টগুলো তোমরা বাংলাতে দিতে পারবে। এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। এটি 24টি ভাষায় প্রকাশিত অসামান্য রচনার জন্য প্রতি বছর 24 জন লেখককে প্রদান করা হয়। এটি ইংরাজি ও রাজস্থানী ভাষাকেও স্বীকৃতি দিয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোন বছর থেকে উচ্চশিক্ষার জন্য ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার জন্য ও প্রাচ্য প্রতিষ্ঠানের প্রচার বন্ধ করার জন্য ইংরেজি শিক্ষা আইন প্রণয়ন করা হয়? কোন বছর থেকে? 1835, 1830, 1854, 1833 সাল। এটার অ্যান্সার হয়ে যাবে 1835 সাল থেকে উচ্চশিক্ষার জন্য ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার জন্য ও প্রাচ্য প্রতিষ্ঠানের প্রচার বন্ধ করার জন্য ইংরেজি শিক্ষা আইন প্রণয়ন করা হয়। শিক্ষা আইন 1835 সালে প্রবর্তিত হয় এবং এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এবার পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা একটু যুক্ত হয়ে যেও, কারণ সেখানে প্রতিদিন রাত 9টার সময় 100 করে জিকে পিডিএফ এর ফ্রি জিকে পিডিএফ তোমরা পেয়ে যাবে। সেখানে 100টা করে জিকে থাকবে, সেখানে যারা 90+ মার্কস পাবে সেখানে তাদেরকে একটা করে ফ্রি পিডিএফ দেওয়া হবে। আর প্রতিদিন রাত 9টায় এরকম ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপরেও জিকে রাখা হয়, তোমরা জয়েন করে নিতে পারো। তাহলে পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোন কীটপতঙ্গে লুসিফেরিন নামক রঞ্জক পদার্থ আছে? প্রজাপতি, রেড ফ্লাই, নাইট ফ্লাই না জোনাকি? লুসিফেরিন নামক রঞ্জক পদার্থ রয়েছে জোনাকিতে। বিশেষ কোষের অভ্যন্তরে জোনাকি লুসিফেরিন নামক পদার্থের সাথে অক্সিজেনকে একত্রিত করে প্রায় কোনো তাপ ছাড়াই আলো তৈরি করে। তারা তাদের পেটের প্রান্তগুলিকে আলোকিত করতে বায়োলুমিনেন্স নামক এই আলো ব্যবহার করে থাকে। খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলি। নিম্নের কোনটি জলবাহিত রোগ? নিম্নের যে দেখে নাও জলবাহিত রোগ কোনটি? ঠান্ডা লাগা, কলেরা, মাম্পস না নিউমোনিয়া? এদের মধ্যে থেকে জলবাহিত রোগ হচ্ছে কলেরা। কলেরা রোগের দ্বারা শরীরে অন্ত্র আক্রান্ত হয়। এটি ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া যুক্ত খাবার খাওয়া বা দূষিত জল পান করার জন্য ঘটে থাকে। এছাড়া আরো যে যে রোগগুলি রয়েছে জলবাহিত, বায়ুর দ্বারা যেগুলো সংক্রামিত হয়, রক্তবাহিত বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকবাহিত যত রোগ আছে প্রত্যেকটা রোগ কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করে রাখবে। সেগুলো আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচে তোমাদেরকে আমি খুবই সহজভাবে যাতে করতে পারো সেরকম ভাবে নোটস বানিয়ে রেখেছি, সেগুলো তোমরা পেলে তোমরা একেবারে এগুলো অ্যান্সার মুখস্থ হয়ে যাবে। মানব দেহের ত্বকের কোন অঙ্গকে শরীরের বাইরের স্তর বলা হয়? কেরাটিন, ল্যারিংস, এপিডার্মিস না কোয়াড্রিসেপস? শরীরের বাইরের স্তর বলা হয় ত্বকের এপিডার্মিস স্তরটিকে। এটি আমাদের শরীরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি নতুন ত্বকের কোষ তৈরি করে ও এতে মেলানিন থাকে যা আমাদের ত্বকের রঙকে নির্ধারণ করে। ত্বকের অন্য দুটি স্তরের নাম কি? অন্য দুটি স্তরের নাম হচ্ছে ডার্মিস ও হাইপোডার্ম। কেরাটিন মানবদেহের চুল, ত্বক ও নখ তৈরি করতে সাহায্য করে। তাহলে এপিডার্মিসটা কি বললাম? আমাদের শরীরকে বিভিন্ন বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। আর মেলানিন তো নতুন কোষ তৈরি করে এবং কেরাটিন চুল, ত্বক ও নখ তৈরি করে। সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? সালাল যে বাঁধ রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে এখানে কোন নদীর তীরে অবস্থিত? চেনাব, ভাগীরথী, ঝিলাম, কোশি? সালাল চেনাব নদীর তীরে অবস্থিত। এটি সিন্ধু জল চুক্তি শাসনের অধীনে জম্মু ও কাশ্মীরের ভারত কর্তৃক নির্মিত প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। খুবই গুরুত্বপূর্ণ। যত জলবিদ্যুৎ প্রকল্প আছে, তাপবিদ্যুৎ প্রকল্প আছে, বায়ুবিদ্যুৎ প্রকল্প, এইগুলো কিন্তু কোন রাজ্যে রয়েছে, কোন নদীর তীরে রয়েছে, এগুলো কিন্তু জানাটা খুবই জরুরি। এইগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন করা হয়। পরের প্রশ্ন, পটচিত্র শৈলী কোন রাজ্যের প্রাচীনতম ও জনপ্রিয় শিল্পকলার একটি? বিহার, রাজস্থান, ওড়িশা না উত্তরপ্রদেশ? পটচিত্র শৈলী এটি ওড়িশার একটি প্রাচীনতম ও জনপ্রিয় শিল্পকলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শৈলী। কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশে ব্লক প্রিন্ট করা সুতির বস্ত্র।
মান্দানা রাজস্থানের দেওয়াল চিত্রের নাম, আর মধুবনী বিহারের লোকচিত্র। এই তিনটে আমি তোমাদের জন্য রেখেছি, এরপরে যখন নোটস দেবো সেখানে সমস্তটা তোমরা খুব সহজেই দেখতে পাবে। নিচের কোনটি প্রাচীন ভারতে ইলাঙ্গ দ্বারা রচিত একটি বিখ্যাত তামিল মহাকাব্য? শিশুপাল বধ, শিলাপ্পাদিকারম, ঐতেরীয় ব্রাহ্মণ, রামচরিতম। ইলাঙ্গ দ্বারা রচিত একটি বিখ্যাত তামিল মহাকাব্য হচ্ছে শিলাপ্পাদিকারম। এটি কোভালান নামে এক বণিকের গল্প, যিনি পুহারে থাকতেন এবং মাধবী নামে এক গণিকার প্রেমে পড়ে এবং তার স্ত্রী কান্নাগিকে অবহেলা করেছিলেন। এই তামিল মহাকাব্যটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকে ব্যবহৃত হয় এসএলআর। এই এসএলআর এর ফুল ফর্ম কি? বিভিন্ন স্থানে ব্যবহৃত যত শর্ট টার্ম আছে ইংলিশে, সেগুলোর ফুল ফর্ম তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। যেমন ব্যাংকিং সেক্টরে, পুলিশ সেক্টরে, রেল সেক্টর, এগুলো বিভিন্ন, বা স্কুল কলেজ, এগুলো যত ইম্পর্টেন্ট আছে, মোবাইল ফোন রিলেটেড ফুল ফর্ম, এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও ফুল ফর্ম কোনটা হতে পারে। স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, স্টেটমেন্ট লিকুইডিটি রেশিও, না স্ট্যাটিউটরি লিকুইডিটি রেট। এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এসএলআর যে কোনো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের সর্বনিম্ন পরিমাণ আয়তনকে বোঝানো হয় এসএলআর বলতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতের জাতীয় কংগ্রেসে তিরঙ্গা পতাকার কেন্দ্রে রয়েছে চরকা। এই চরকাটা, এই তিরঙ্গা পতাকায় চরকা স্থান পায় কোন বছর বা কবে? 1929, 1931, 1938 না 1926 সালে? এটা হয়েছিল 1931 সালে। গান্ধীজি 1921 সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছে একটি প্রস্তাব পেশ করেন। জাতীয় পতাকার নকশাটি 22শে জুলাই 1947 সালে ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। যত ইম্পর্টেন্ট লাইন আছে, পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা একটু এগুলো জাস্ট দেখে রাখো, এগুলো থেকে এক্সামে ঘুরে ফিরে প্রশ্ন আসতে থাকে, তাই আমি এগুলো তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসছি। জে.বি. কৃপালনী গণপরিষদের পতাকা কমিটির প্রধান ছিলেন। জাতীয় পতাকা তিরঙ্গা নামে পরিচিত, যার অর্থ হচ্ছে তিনটি রং বা ত্রিবর্ণ। সেটা তোমার প্রত্যেকেই জানো। যখন আমি জাতীয় পতাকা রিলেটেড একটা নোটস তোমাদের জন্য আমি রেডি করব, সেখানে তোমরা পেয়ে যাবে। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দশেই উৎসবটি কোন রাজ্যের উৎসব? দশেই মায়ানমার, ভারত, নেপাল, ভুটান। দশেই একটি উৎসবের নাম। এটি নেপালের একটি উৎসব, নেপালের খুবই পপুলার একটি উৎসবের নাম এটি। এটি নেপালের দীর্ঘতম ও বৃহত্তম উৎসব দশেই। ভারতের উচ্চতম বাঁধের নাম কি? এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু এক্সামে আসতে থাকে, তাই এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। সর্দার সরোবর বাঁধ, যেটি রয়েছে গুজরাটে, ওড়িশার হীরাকুদ বাঁধ, উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ, না ভাখরা নাঙ্গাল বাঁধ, যা রয়েছে হিমাচল প্রদেশে। ভারতের উচ্চতম বাঁধের নাম হচ্ছে উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ। এটি বিশ্বের চতুর্থ উচ্চতম বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ, কিন্তু বিশ্বের থেকে যদি ধরা হয় তাহলে চতুর্থ উচ্চতম বাঁধ। এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসবে। যত ধারা রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এগুলো কোন ধারা কিসে রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। যথাক্রমে 7 ও 11টি, যথাক্রমে 7 ও 10টি, 6 ও 11টি, না 8 ও 10টি? এটার অ্যান্সার কি হয়ে যাবে? যথাক্রমে 6 ও 11টি, অর্থাৎ মৌলিক অধিকারের সংখ্যা 6টি আর মৌলিক কর্তব্য রয়েছে 11টি। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে, আর 51 ক বা 51 এ ধারাতে রয়েছে 11টি মৌলিক কর্তব্য। 1977 সালে গভর্নমেন্ট অফ বেঙ্গল কলকাতা ময়দানে প্রথম এক নারী স্বাধীনতা সংগ্রামী স্ট্যাচু উন্মোচন করেন। তার নাম কি? অরুণা আশফ আলী, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, না মাদাম কামা? এই নারী স্বাধীনতা সংগ্রামীর নাম হলো মাতঙ্গিনী হাজরা।
তার স্ট্যাচু উন্মোচন করা হয়েছিল কলকাতার ময়দান স্টেডিয়ামে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে বৃন্দকে গ্রেফতার করা হলে অরুণা আশরাফ আলী তার নেতৃত্ব গ্রহণ করেন। ভারতের যত নারী সংগ্রামীরা ছিলেন তাদের নামও কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে, এখান থেকে এক্সামে জিজ্ঞেস করতে পারে। সুভাষচন্দ্র বসু রানী ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী সাহ্যাগাল। প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেনের বিপ্লবী দলে যোগ দেন। আর অ্যানি বেসান্ট ভারতের হোম রুল লীগের সাথে যুক্ত ছিলেন। এই বিভিন্ন ফিমেল যত কোয়েশ্চেন আছে ফিমেল রিলেটেড, বিভিন্ন ক্ষেত্রে, ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা, এই পোর্শনটা কিন্তু ভালো করে করতে হবে, বা এইরকম যেগুলো বিখ্যাত কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো রিলেটেড করতেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসএসসি জিডিতে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, ডিভাইন কমেডি কার লেখা? গোথে, মিল্টন, দান্তে, শেক্সপিয়ার। ডিভাইন কমেডি দান্তের লেখা। ডিভাইন কমেডির আসল নাম হলো লা কমেডিয়া। লা কমেডিয়া হচ্ছে ডিভাইন কমেডির আসল নাম। লিও টলস্টয়ের লেখা বইয়ের নাম কি? ওয়ার অ্যান্ড পিস ও দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। এই বই দুটি লিখেছেন লিও টলস্টয়। এছাড়া আরো অনেক বই আছে। শেক্সপিয়ারের লেখা বই হচ্ছে হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস, এ মিড সামার নাইট ড্রিমস। এগুলো গুরুত্বপূর্ণ বই। নিচের কোনটি জাতীয় আয়ের হিসাবের অন্তর্ভুক্ত নয়? নিচের কোন অপশনটি জাতীয় আয়ের হিসাব করে না? বার্ষিক পণ্য উৎপাদনের মূল্য, বার্ষিক পরিষেবার মূল্য, পুরানো পণ্য বিক্রির মূল্য, না নতুন প্রযুক্তির মূল্য? এটার অ্যান্সার হয়ে যাবে নতুন প্রযুক্তির মূল্য। জাতীয় আয়ের হিসাব সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত নতুন পণ্য ও পরিষেবার মূল্যকে বোঝায়। অর্থাৎ নতুন যত পণ্য উৎপাদন বা প্রযুক্তি হয়েছে সেইগুলোরই মূল্যকে বোঝা যাচ্ছে জাতীয় আয়ের হিসাব। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সবুজ বিপ্লব বলো, নীল বিপ্লব, সাদা বিপ্লব, এইগুলো থেকে প্রশ্ন অনেক আসে। ভার্গিস কুরিয়েন, এম এস স্বামীনাথন, ধ্যানচাঁদ, বিক্রম সারাভাই। সবুজ বিপ্লবের জনক বলা হয়, কোনটা অ্যান্সার হয়ে যাবে? এম এস স্বামীনাথন। তিনি 1967 সালে পদ্মশ্রী, 1971 সালে রমন ম্যাগসেসে, 1972 সালে পদ্মভূষণ, 1989 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। এতগুলো পুরস্কার তিনি পেয়েছিলেন, তাই সালগুলো অবশ্যই দেখে রাখতে হবে। তার নেতৃত্বে সবুজ বিপ্লবের উদ্দেশ্য ছিল রাসায়নিক জৈবিক প্রযুক্তির মাধ্যমে গম ও ধানের উৎপাদনকে বৃদ্ধি করা। মূলত গমের উৎপাদনটাই বেশি কিন্তু কার্যকরী ছিল, তাই যদি ধান আর গম আলাদা করে অপশন থাকে তখন গম অ্যান্সারটা করে আসবে। চক্রশীল বন্যপ্রাণী অভয়ারণ্য, চক্রশীল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, আসাম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়। এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে আসামে। এটি সোনালী লাঙ্গুরের জন্য বিখ্যাত। এখানকার বিখ্যাত যে জন্তুটা রয়েছে, যেটা সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে সোনালী লাঙ্গুর। এছাড়া অন্যান্য জীবজন্তু তো রয়েছে। আর্থ আওয়ার পালিত হয় কোন সংস্থা দ্বারা? ইউনেস্কো, আর্থ আওয়ার ফাউন্ডেশন, বিশ্ব বন্যপ্রাণী তহবিল, না ইউনেপ? এটার অ্যান্সার হয়ে যাবে বিশ্ব বন্যপ্রাণী তহবিল। প্রায় 5 মিলিয়ন সমর্থক ও 100টি দেশ নিয়ে গঠিত এটি এই ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড বা বিশ্ব বন্যপ্রাণী তহবিল। এর উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ক্ষয় রোধ করা এবং মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা বা সুরক্ষিত করা। তাই আর্থ আওয়ার পালিত হয়। বিশ্ব বন্যপ্রাণী তহবিল বা WWF দ্বারা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড। আজকের শেষ প্রশ্ন, বৈজ্ঞানিক সিভি রমন নিচের কোনটি আবিষ্কার করেন? অণু দ্বারা আলোর স্থিতিস্থাপক বিচ্ছুরণ, তাপের পরিবাহিতা, পারমাণবিক বিভাজন, না সাইক্লোটন? বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন অণু দ্বারা আলোর স্থিতিস্থাপক বিচ্ছিন্নতা। 1928 সালে সিভি রমন এটি আবিষ্কার করেছিলেন। তিনি প্রথম ভারতীয় পদার্থবিদ যিনি 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনি ভারতরত্ন পুরস্কার পান। এই সিভি রমন তোমার কত সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়? এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু।
যে যে ব্যক্তি নোবেল পুরস্কার ভারত থেকে পেয়েছেন সেই নামগুলো খুব ভালো করে করে রাখবে, বা ভারত রত্ন পুরস্কার কে কে পেয়েছেন সেই নামগুলো অবশ্যই দেখতে হবে। এগুলো স্ট্র্যাটেজিকের খুবই গুরুত্বপূর্ণ সব চ্যাপ্টার। এইগুলো রিলেটেড বিভিন্ন প্রশ্ন যখন রেডি করবে তখন রিলেটেড বিভিন্ন প্রশ্নও রেডি করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে আর এক্সামটা ক্র্যাক করার জন্য খুবই হেল্প করবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা তোমরা আমার ক্লাস ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে, তোমরা যাতে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।